রাঙা সকাল। নিবেদক মেরিল স্প্ল্যাশ। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও স্বাগত মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। আমাদের সাথে রয়েছেন সংগঠক ও সমাজকর্মী গাজী মোহাম্মদ শফিকুল হক। আমরা আপনার সংগঠন সম্পর্কে জানছিলাম। আরো দুটি সংগঠন সম্পর্কে কথা বলতেই হয়, একটি হচ্ছে সেবা আর একটি হচ্ছে গাজী ফাউন্ডেশন। এগুলোর কার্যক্রম সম্পর্কে কিছু বলুন। আমার পুরনো কিছু স্টুডেন্ট যারা আমি আইডিয়াল স্কুলে ছিলাম, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে ছিলাম, তো ওরা ওইখান থেকে বের হওয়ার পরে অনেকদিন মানে আমার সাথে সম্পৃক্ততা বেশ, আমার সংস্পর্শটা পাচ্ছিল না। তো আমার কিছু ছেলেকে ওরা বলতেছিল, স্যার আমরা তো স্কুল থেকে বেরিয়ে গেলাম, তো মানে আপনি তো আগে চলে আসছিলাম, তা আমরা এখন কি করবো, আপনার সাথে থাকতে চাই। আমি বললাম নবজন্ম একাডেমির সাথে যোগ দাও। আমি বললো যে স্যার আমরা থাকবো, ওটা তো স্যার আসি, মানে আমরা অন্য কিছু করতে চাই। তো ওই সময় কিছু মানুষ, বিভিন্ন মানুষজন ইয়ের রক্ত লাগলে আমাকে বলতো। আমি বললাম একটা কাজ করো, এই ধরনের একটা সংগঠন করা যায়। নারায়ণগঞ্জে এই সংগঠন এরকম খুব রেয়ার, অল্প কিছু আছে বিচ্ছিন্ন ভাবে। তো আমরা চিন্তা করলাম যে ফেসবুক এখন সামাজিক মাধ্যম, যে ওদের মাধ্যম দিয়ে একটা কিছু করা যায় কিনা। তখন এই স্টুডেন্টরা মিলে এই বছর আমরা শুরু করছি সেবা। তো মোটামুটি এপ্রিল থেকে এই নভেম্বর পর্যন্ত প্রায় 150-150 মতো হবে সব মিলে। মানে আমি পার্সোনালি বেশিরভাগই আমার ইয়ে হতো, প্রায় 150 মতো হবে ডোনারকে আমরা রক্ত দিয়েছি বিভিন্ন মানুষ। মানে এটার মধ্যে আমরা কোনো বিনিময় ছাড়া, আমরা রক্ত লাগবে আমাদের যোগাযোগ করলে আমরা আমাদের লিস্ট ধরে আমরা বলে দিই যে ঠিক আছে অমুকের কাছে। যোগাযোগের পদ্ধতিটা কি? ওরা আমাদের কন্ট্যাক্ট করবে, রক্ত লাগলে আমাদের সাথে কন্ট্যাক্ট করলো। আমরা আবার দেখতাম যে কার কাছে রক্ত আছে, 3-4 জনের নাম্বার আমরা বলে দিতাম, এই নাম্বারগুলোর সাথে আপনি এই কয়েকজনটা ফোন দেন, ফোন দিলে আপনার রক্ত দিয়ে দিবে, রক্ত দিয়ে যাবে। কিন্তু বলে দেওয়া হয়েছে যে ওরা কিন্তু কোনো টাকা পয়সা নিবে না, আপনার ওরা যাবে, টাইমটা দিয়ে দিবেন, চলে ছেড়ে দিয়ে। এই ইয়ের মধ্যে তারপর আমাদের সংগঠনটার আরেকটা মূল উদ্দেশ্যটা হলো যে সবাই তো রক্ত দেয়, এখন আমি আমার হিসাবে আমার স্বাস্থ্য অনুযায়ী কিন্তু রক্ত দিতে পারবো না। আমার খুব নিজে গেছে সর্বশেষ কবে ইনজেকশন দিচ্ছে নিজেও বলতে পারবো না। অনেক সংগঠন আছে 2-1 কেজি কম হলেও সমস্যা নাই, নিয়ে নেয় রক্ত দেয়, মানে আমি রক্ত দিতে পারবো না, কিন্তু তাই বলে কি আমি সাথে সম্পর্কে কাজ করতে পারবো না, রক্ত দেয় না। তো আমি ওদেরকে বললাম যে তুমি আরেকজনকে উৎসাহ দাও যে রক্ত দেওয়াটা ভালো জিনিস। আমরা এইরকম করে গেছি যে রক্তদাতা এবং রক্তদানে অন্যকে উৎসাহী দাতা, ওদেরকে দিয়ে আমাদের সেবা করা। আচ্ছা, আরেকটা হলো গাজী ফাউন্ডেশন, সেটা আমরা এই গত বছর ডিসেম্বরে করছিলাম। এটা আমাদের বংশীয় সংগঠন, যে আমাদের মেঘনায় আমি, আমার এক চাচাতো ভাই কায়ুম, আর নাইম আর একটা বিয়ে আছে, আর আরেকটা ভাই আছে রতন। তো আমরা মিলে আমরা আলোচনা করছিলাম যে মূলত আমি আর কায়ুম এই জিনিসটা নিয়ে শুরুতে করছি যে কিছু করা যায় কিনা। তো আমার যে মেজো ভাই AIG, ওনার সাথে আমরা এটা গ্রন্থটা নিজেরা তৈরি করে ওনার কাছে নিয়ে গেছিলাম যে এটা করা যায় কিনা গ্রামের। উনি দেখলো যে সব ঠিকই আছে, পরে কিছু কারেকশন করে দিল। আমাদের আরো কিছু চাচা বা বড় যে ভাই আছে তাদের সাথে আমরা পার্সোনালি আলোচনা করছিলাম, তারা খুব পজিটিভ। তো আমরা শুরু করতে করতে মানে এটাও মানে প্রতিকূল পরিস্থিতি, হবে কি হবে না, হবে কি হবে না, এরকম একটা পরিস্থিতি। কিন্তু আমাদের টার্গেট হলো আমরা ওইখানে গ্রামের বাচ্চাদের নিয়ে কাজ করবো। কারণ মফস্বল এদিকে শহরে যাই একটু প্রোগ্রাম হয়, মফস্বল স্কুলের বাচ্চাদের জন্য প্রোগ্রামই হয় না। এই যে বিজয় দিবস বলে, স্বাধীনতা দিবস বলে, এইসব প্রোগ্রাম গুলোতে ওদেরকে বলে সরকারি ভাবে নীতিমালা দিয়ে দিচ্ছে যে অমুক প্রোগ্রাম করতে হবে, আসলে কিন্তু তারা ওগুলো হচ্ছে না। আমরা যে কিছু এটা করতে হবে, হঠাৎ করে আমরা মে মাসের মাঝামাঝিতে আমরা সিদ্ধান্ত নিলাম, আমি আর আমার ওই ভাই, যে একটা ফুটবল টুর্নামেন্ট করবো স্কুলের বাচ্চাদের নিয়ে। আমি ঢাকায় বসে যে কি করা যেতে পারে, আমি বললাম যে করো, আর কারো কাছে যাইনি আমরা। তো আমি ওই করতে যাই, আমরা 4টা স্কুল পাইছিলাম ওইখানে। গাজী ওইখানে ছিল মুজাফর আলী হাই স্কুল, ফুলকড়ি কিন্ডার গার্ডেন, তারপর ওইখানে আরেকটা ছিল একটা মাদ্রাসা ছিল, আর আমাদের গ্রামের 2টা স্কুল। এই আর আমাদের গ্রামের যে স্কুল, কিন্তু ওইখানে বাচ্চা তো খেলতে পারবে অল্প। আমি আরেকটা স্কুল আমাদের এলাকার ছেলেবেলে দিয়ে আমরা একটা স্কুল করছিলাম, 6টা দল দিয়ে একটা টুর্নামেন্ট করছিলাম। তো 6টা দিলে ওই যে আমার একটা ভাগিনা ছিল, সে ছিল আমার সবচেয়ে, মানে সে বড় হইলে আমি হইতাম তার মডেল, সে আমার সবকিছু অনুকরণ করতো। সে মারা গেছে 2008 সালে। মানে ওর নামে টুর্নামেন্ট করছিলাম, বেশ মোটামুটি স্কুলগুলোতে খুব সারা পড়ছিল।
ছেলে বাচ্চারা, আমি ওই এলাকার ওসি ছিল, উনি গেস্ট ছিল, ওনারও খুব একটা ছিল যে ওনারা, আমি কিন্তু প্রথম গিয়েছিলাম দাওয়াত দেওয়ার জন্য, ওনারা পাই নাই। পরে ফোন করে বলছিলাম যে ভাই আপনি আসতে হবে, সকালে ফোন করছে আসতে, আমি বললাম হ্যাঁ আসবেন, বিকেলে সে চলে আসছে। তো উনি দেখছে যে বাচ্চারা একটা ট্রফি, বড় একটা ট্রফি, ক্রেস্ট, ও চ্যাম্পিয়ন হয়েছে, মানে এই বাচ্চারা গ্রামের মধ্যে মিছিল করছে, মানে এটা অনেক বড় একটি পাওয়া অবশ্যই। এই ধরনের কোনো প্রোগ্রামই হইতো না। তো এই যে আপনি গণিত অলিম্পিয়াড কিংবা সাধারণ জ্ঞান, তারপর চিত্রাঙ্কন প্রতিযোগিতার যে ব্যবস্থা করেন বাচ্চাদের জন্য, সেটা কি গাজী ফাউন্ডেশনের আন্ডারেই হয়? না না না, ওইটা হইলো আমি, এটা হলো আমাদের এই প্রোগ্রাম এটাতে। আর এই প্রোগ্রামগুলো করি হইলো আমাদের নবপ্রজন্ম একাডেমির নাম দিয়ে নারায়ণগঞ্জে। তো আমার মানে এই প্রোগ্রামগুলো করতাম যে চিত্রাঙ্কন, কুইজ কম্পিটিশন, এর মধ্যে আমার প্ল্যান ছিল এডিডি শুধু রুট লেভেলের ছেলেপেলের জন্য, রাস্তাঘাটের মানে স্ট্রিট বয়েজ যেগুলি, স্ট্রিট চাইল্ড। কিন্তু পরে দেখা গেল যে প্রোগ্রামটার এমন একটা পরিধি বেড়ে গেল, আমরা ওই স্বাধীনতা আমাদের 21শে ফেব্রুয়ারি, এই প্রোগ্রামটা হলো মূলত 21শে ফেব্রুয়ারি তোমার, আমরা একটা ব্যানারই করতাম যে যারা, আমরা কোনো লিখতাম না, যে মেনশন করে দিতাম না যে এই বাচ্চারা অংশ নিতে পারবে। ওমা দেখা গেল যে অনেক মানে হাই সোসাইটির ছেলে মেয়ে গাড়ি দিয়ে এসে চলে আসছে, সকালবেলা এসে এন্ট্রিতে নাম দেওয়ার। এখন আমরা নাম দেওয়ার সিস্টেম করছিলাম যে বাচ্চাদের, একটা আমার হোটেল ছিল আমাদের জামতলার ইয়ের মধ্যে, দীনেশ মামার হোটেল, একটা বক্স রেখে দিত। প্রথম দিন দেখতাম যে অন্তত মানে 15-16 তারিখ পর্যন্ত বাক্সটা ভরতো না, ওমা 20 তারিখের পর দেখা যায় পুরো বাক্স ভরে যেত, আমরা নিয়ে বদলে আবার দিতে হইতো। মামা ওই লোক বিরক্ত হইতো না, কারণ আমরা ওনার কাছ থেকে সবকিছুই আমাদের সহযোগিতা। আমি জানতে চাই যে এই যে একটা যখন প্রোগ্রাম হাতে নেন এবং এটা শেষ পর্যন্ত যখন সফলভাবে শেষ হয়ে যায়, ওই মুহূর্তে আপনার ফিলিংসটা কেমন থাকে? মানে আমার একদম শেষ, মানে এই প্রোগ্রামগুলো যখন শেষ করি সন্ধ্যার পরে রাত্রেবেলা, মানে আমি আসলে ওই, আমার একটা মনে হয় যে সারাদিন খুব ব্যস্ত থাকতে মানুষ সবসময় টেনশন থাকে। আমি কখনো বক্তৃতা দিই না, অনুষ্ঠানে উঠে আমি কখনো বক্তৃতা দিই না, বা আমি মাইক দিয়ে কথা বলবো এটার মধ্যে বন্ধুরা খুব জোরাজোরি কর, তারপরে আমি ই করি না। সবসময় টেনশন কাজ করে যে আমি ভালো করতে পারলাম কিনা, আমার ছেলে পেলে, আমার ভালো করাটা মূল উদ্দেশ্যটা হইলো যে ছেলে পেলে গুলো যে ছেলে মেয়েগুলো আসছে ওরা সন্তুষ্ট হইতে পারলো কিনা, বা ওরা আনন্দ হইতে পারলো কিনা। আমার মূল উদ্দেশ্যটা দেখতাম, কথা বলতাম, কেমন লাগলো, কি হইলো, কারণ ওদের কাছে খুব কাছে চলে যেতে হইতো, দেখতাম যে ওদের তৃপ্তি দিতে পারছি কিনা। তো ওই যে আমি বলছি আপনাদের যে হাই সোসাইটির ছেলে মেয়ে আসতেছে, ওরাও আমি কোনো বঞ্চিত করি নাই, কারণ ওরা তো বাচ্চা, ওর গায়ের মধ্যে তো লেখা নাই, ডিফারেন্স বোঝে না, ওরা ওই বাচ্চার সাথে বসে বসে ছবি আঁকতেছে, লিখতেছে। আমরা ওই অনেক কমিউনিটি সেন্টারে করতাম, ভিডা কমিউনিটি সেন্টার, তো অনেক বড় জায়গার মধ্যে, এখানে সে পাশাপাশি বসে বসে লিখতেছে। মানে আমার কাছে এই জিনিসটা খুব মানে খুব ফিল করতাম যে একটা বাচ্চা সে এখানে তৈরি করতে পারতেছে না, সে এখানে বসে পড়ছে ইয়ের মধ্যে, মানে ওই জায়গাটায় আমার খুব তৃপ্তি আসতো। শিশুদেরকে আসলে এই মূল্যবোধটা যদি আমরা দিতে পারি লালন পালনের ক্ষেত্রে, যে ভেদাভেদ যেন তারা ভুলে কাজ করতে পারে নিজের জন্য বা সমাজের জন্য কাজ করার ক্ষেত্রে, এই মূল্যবোধটা যদি তৈরি করতে পারি, তাহলে কিন্তু এই যে আমরা বড়রাই ভেদাভেদ যে তৈরি করি, সেই ব্যাপারটা পরবর্তী প্রজন্মের মধ্যে হয়তো আর তেমন ভাবে থাকবে না। আসতে চাই যে প্রসঙ্গে, সেটি হচ্ছে যে এতগুলো সংগঠনের সাথে আপনি জড়িত, আপনি কাজ করে যাচ্ছেন, অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছেন। আপনি আপনার নিজের ব্যক্তিগত জীবনে কোথাও কি কাজ করছেন? ব্যক্তিগত জীবন মানে সাংবাদিকতা করতেছি, মানে এটা সময় দিতে হয়। আমি বুধবার আমার ডে অফ, আমি ওই দিন সময় দিই, সংগঠনটা বেশি দিই। আর নর্মালি ঢাকায় চলে আসতে হয় 12টার মধ্যে, ঢাকায় আমি চলে আসি, ঢাকা 12টার পর 12টা মানে 12:30। কিন্তু এর আগেই আমার যা কাজ নারায়ণগঞ্জ আমার সব 12টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট করে ফেলতে হয়। তো এটার হ্যাঁ প্রতিদিন যাতায়াত করি ইয়ের মধ্যে। কিন্তু এর মধ্যে সকালে যদি সবাই যদি কেউ দেখা করতে চায় বা এই করতে বলতে, আমি বলে দিই আমার যত যদি পাও 11টার মধ্যে তুমি এই জায়গায় থাকবা। কিন্তু তারপরে আমি দেখা গেল 11টা বাড়ি থেকে আমার বাচ্চাটা খুব মানে আমার খুব বাবারে খুব ফিল করে। হ্যাঁ, সে বাসা থেকে বেরিয়ে দিলে আমি যদি প্যান্ট শার্ট পরার পরে সে সুরে বাবা মানে হইলো তোমার সাথে যাবো, সে কোনো খাওয়া দাওয়া নিচে যাবে, এটা চিপস হোক কিছু এটা কিনে দেওয়ার 2 বছর। এখন সে আচ্ছা, পরিবারের প্রসঙ্গ যেহেতু চলে আসলো, সাধারণত ফ্যামিলি সাপোর্ট অনেক বড় একটা ব্যাপার। ফ্যামিলি সাপোর্ট বলতে আমি আপনার ওয়াইফকে বোঝাচ্ছি, সে কতটা সাপোর্ট দেয় আপনাকে এই ধরনের কাজে? প্রথম মানে শুনতো মানুষের কাছে, বাসা থেকে যখন বেরোতো দেখতো মানুষজন সালাম টালাম দিত, মানে ইয়ের মধ্যে আমি বলতাম দেখো তোমার হাজবেন্ড কত পপুলার, পপুলার কি তোমার কি গর্ব হওয়ার ইচ্ছা হয় না যে তোমার হাজবেন্ড রে কত সালাম দিচ্ছে, কতজনের জিজ্ঞেস করতেছে।
আমার আমি যখন আমার বিয়ের আমি আমার আরেক জায়গা থেকে মানে করছিল বিয়ের আগের, তো মানে পরিবারের ওই পক্ষ থেকে আসতেছে, মানে আমিও, ওনারা আমাকে চিনে না, আমিও তাদেরকে চিনি না। আমি নিচে বাসার সামনে দাঁড়িয়ে বিচার করতেছিলাম। ওনারা যে চলে গেছে, তো বাসায় খুঁজতেছে যে ওই ছেলে কই। তা আমি নিজে কিন্তু তখন বিচার করতেছি, সামনে দিয়ে চলে গেছে। মানে আমার বন্ধুরা বলতো, তুই যে এত কাজ করো, তুই তো দেখা যায় ইয়ের মধ্যে হঠাৎ করে যে বিয়ের সাথে বলতেছে, এই কলিম তুই তাড়াতাড়ি চলে আয়, এই জায়গায় গেছে, তুই উঠে আসবে, ঠিক আছে বসেন, আমি আসতেছি, আমার বিপদে। যাক, সেটা হয় নাই, সেটা তো বোঝাই যাচ্ছে, যেহেতু আপনি একটি দাম্পত্য জীবনের বর্ণনা দিলেন, আপনার 2 বছরের একটি বাচ্চা রয়েছে, কাজে আমরা বুঝতে পারছি যে শেষ পর্যন্ত ওই ঝামেলাটি নিশ্চয়ই হয়নি। আপনার সংগঠনগুলোর জন্য শুভকামনা থাকবে। অনেক ভালো লাগলো আপনার কথাগুলো শুনে, এবং আমার ধারণা যে আমাদের দর্শকদের মধ্যে অনেকেই নিশ্চয়ই ইন্সপায়ার্ড হলেন। এবং একটু যোগ করি অদিতি, আজকে অনেকেই ওনার জন্য আমাদের স্ক্রিনে চোখ রেখেছেন ওনার সংগঠনে, তাদেরকে আমরা একবার হাই বলে দিচ্ছি রাঙ্গা সকাল থেকে। অনেক ভালো কিছু হোক, অনেক শুভেচ্ছা।